দর্শক স্বাগত সবাইকে এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক দীর্ঘ ১.৫ দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সাক্ষাৎকার নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাক্ষাৎকারে তিনি দেশে প্রত্যাবর্তন এবং ভোটে অংশগ্রহণের কথাও বলেছেন। তিনি এই সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেছেন। এদিকে সংস্কার নিয়ে চলছে রাজনৈতিক দলের মধ্যে নানা ইস্যুতে মত দ্বিমত। আমাদের আজকের এই সময়ের পুরোটা জুড়েই আমরা আলোচনা করব এইসব বিষয় নিয়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি প্রথমে পরিচয় করে দিই, সালাউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং তার পাশে আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, প্রকৌশলী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনার দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি সিফাতকে দিয়ে শুরু করি, যেহেতু উনি রাজনীতি করেন। এই যে তারেক রহমানের 2 পর্বের একটা ইন্টারভিউ বিবিসি বাংলাতে আপনি নিশ্চয়ই শুনেছেন কিংবা পড়েছেন। উনি অনেকগুলো বিষয়ে ওনার দলের অবস্থান, ওনার ব্যক্তিগত অনেক বিষয়ে উনি ক্লিয়ার করেছেন। আপনার মূল্যায়ন কি সাক্ষাৎ, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে উনি যেগুলো বলতে চেয়েছেন সরকারে এসে উনি এইগুলো করবেন, কিংবা কি ধরনের চ্যালেঞ্জ উনি ফেস করতে পারেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মধ্যে এনটিভির সকল দর্শক শ্রোতা এবং বিজ্ঞ সমালোচক যিনি আছেন তাকেও আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। ওনার বক্তব্য শোনার সুযোগ হয়েছে, দ্বিতীয় পর্বটা শোনা হয়নি, প্রথম পর্বটা শোনার সুযোগ হয়েছে। তো প্রথম পর্ব পরে আমার মূল্যায়ন হচ্ছে, আমি গতকাল একটা টেলিভিশন চ্যানেলে বলেছি, আমার যেটা মনে হয়েছে যে ছাত্রবর্গটা কিছুটা অনুপস্থিতি মনে হয়েছে। অর্থাৎ আমরা যখন জুলাইকে ব্যাখ্যা করি, আমরা সেটাকে বলি বেসিক্যালি ছাত্র জনতার অভ্যুত্থান। অর্থাৎ ছাত্রবর্গটাকে আমরা সামনে রাখি এই কারণে যে ছাত্রটা আসলে এই বর্গটা অ্যাজ এ বর্গ, নট অ্যাজ পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল ডিভিশন, অ্যাজ বর্গ বা ক্যাটেগরিয়াকে তারা পিভোটাল রোল প্লে করেছে অভ্যুত্থানে, কারণ তারা এই লিডিং রোলটা প্লে করেছে। উনার আরেক জায়গায় উনি মোস্ট প্রবাবলি বলেছেন এভাবে যে একটা সময় গিয়ে রাজনৈতিক দলগুলোর পেছনে এসে জনগণ একত্রিত হয়েছে, জনগণ একসাথে নেমেছে। তো এই জায়গাটা আমি একটু উল্টোভাবে চিন্তা করতে চাই। আমার মতে আসলে রাজনৈতিক দলগুলোই বরং জনগণের পেছনে এসে নেমেছে, মানে জনগণ রাজনৈতিক দলের পেছনে এসে সমবেত হয়নি। আর একটা কথা উনি বলেছেন যেটা খুব ভালো কথা, যে অভ্যুত্থানের প্রেক্ষাপটটা অনেক বছর ধরে তৈরি হয়েছে। এখন এটা দিয়ে হয়তো উনি গত 15 বছরের গুম খুন ফ্যাসিবাদের হিসাবটা বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অভ্যুত্থানের শুরুয়াতটা বা অভ্যুত্থান হওয়ার যে একটা সম্ভাবনা, এটা সবসময় হাজির ছিল আফটার দি 1970s কনস্টিটিউশন। 1972 সালের কনস্টিটিউশনের পরপরই এই অভ্যুত্থানের যে নানা রূপ পরিগ্রহ করেছিল, হাজির ছিল। আপনি দেখে থাকবেন যে আমরা দেখলাম যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা দেখেছি, সেটাও কিন্তু আসলে জনমুক্তির এক ধরনের আশা আকাঙ্ক্ষা, যেটা পরবর্তীতে আমরা এটাকে পরিণতির দিকে নিয়ে যাইতে পারি নাই। আমরা দেখেছি 18 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, আমরা এরপর নিরাপদ সড়ক আন্দোলন দেখলাম। মানে প্রজন্মগতভাবে তরুণরা বারবার নিজেদেরকে অ্যাওয়েকেনিং করতে চেয়েছে, যারা বারবার জানান দিতে চেয়েছে যে আমাদেরকে যে বন্দোবস্তের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যে সংবিধানের দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে জনমুক্তি দিতে পারে না। ফলে আমরা দেখলাম এটার একটা কন্টিনিউশন আকারে অনেকে এখন 1971 সালকে এটার বাইরে দাঁড় করাতে চান, কিন্তু আমরা বলতে চাই যে এই অভ্যুত্থানটা এটা বেসিক্যালি 47, 71 এবং 24, এটা একটা কন্টিনিউশন আকারে আমরা পাঠ করতে চাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্ররা একটা পিভোটাল রোল প্লে করেছে, ছাত্র জনতার অভ্যুত্থান আমরা এই অর্থে বলি। আবার জুলাই আন্দোলন আমরা বলি না, আসলে আমরা এটাকে বারবার অভ্যুত্থানই বলতে চাই, কারণ আন্দোলন শব্দটা মানে এটা মনে হয় যে একটু খাটো করা হয় আর কি, কারণ আন্দোলন তো আমি আপনাকে জাস্ট অ্যাড করি, আমরা জুলাইকে আন্দোলন বলছি, অগাস্টকে বিপ্লব মানে অভ্যুত্থান বলছি, যে 5 আগস্ট অভ্যুত্থান। সো সেই ক্ষেত্রে মনে হয় যে ঠিকই আছে। আমি যখন বলবো 5 আগস্টের অভ্যুত্থানের পরে হাসিনা পালায় গেছে, এটা ঠিক আছে, কিন্তু জুলাইতে তো আমাদের আন্দোলনের মধ্যে, জুলাই আন্দোলন বলতে তো আপনার শুধুমাত্র মানে মাস কেন্দ্রিক হিসাব না। যেমন আমরা যখন বলি যে জুলাই কন্টিনিউস বা 36 জুলাই, এটার মানে তো আসলে মাস হিসেবে না, সময় হিসেবে না, রাদার এটা একটা পুরো মুভমেন্টের সামগ্রিক রূপকে আমরা বলি, যে 36 জুলাই। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে পুরোটা সময় জুড়েই, বিশেষত আবু সাঈদের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে, এটা মূলত একটা অভ্যুত্থানের দিকে রূপ নিয়েছে আর কি। তো সামনে যদি আমাদের হয়তো পসিবল হয়, এখন যে ঐক্যমত কমিশনে আলাপ আলোচনা আসছে, আমরা যে স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো আনার কথা বলছি, সেগুলো যদি আসলেই বাস্তবায়িত হয়, এনফোর্সেবল হয়, দেন আমরা হয়তো এটাকে বিপ্লবের দিকে পরিগ্রহ করতে পারবো। এখন বিপ্লব নট নেসেসারিলি যে অলওয়েজ লেনিনিস্ট মার্কসিস্ট ওয়েতে হইতে হবে, ঠিক আছে? বিপ্লব মানে হচ্ছে এটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। সো তারেক রহমানের বক্তব্যগুলোকে আমি এই জায়গা থেকে ক্রিটিক করছি।
আর তবে উনি এত বছর পর মিডিয়াতে এসেছেন, ইটস এ ভেরি গুড সাইন, এবং আমার মনে করি যে উনি আরও বেশি মিডিয়াতে আসা উচিত, কথা বলা উচিত। এত বছর ধরে উনি মিডিয়াতে আসতে পারেন নাই, অনেক সরকারি নিষেধাজ্ঞা ছিল, ফ্যাসিবাদী এমন নিষেধাজ্ঞা ছিল, সেই জায়গা থেকে আমাদের একটা সহমর্মিতা, সমব্যথার জায়গা আছে। আমাদের অনেকেও মিডিয়ায় কথা বলতে পারেনি, বরং মিডিয়া আজকে কথা বলেছে, কথা বলার পর তুলে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্ররা মিডিয়া দূরে থাক, ছাত্ররা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছে, তারপরের দিনই তার উপর হামলা হয়েছে, ওই মুহূর্তেই হামলা হয়েছে। ছাত্রদের কথা অনেকগুলো মিডিয়া বলতেও চায়নি। আমরা এখন দেখি আফটার মানে ব্যাকিং আপ দেয়ার, আমরা দেখতে পাই যে 36 জুলাইগুলোতে অনেক মিডিয়া হাউসগুলোর ভূমিকা কী ছিল, অনেক মিডিয়ার কর্মীরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যে এমন রিপোর্টারও আছেন যারা মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন এই নিউজটা কভার করতে গিয়ে। কিন্তু মিডিয়া হাউসগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে, যেমন আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যে স্যার গুলি করেন, আমি ফুটেজটা নেই, এরকম কিন্তু জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। তো ফলে এই জায়গা থেকে আমরা এখন দেখি যে আমরা মনে করবো যে মিডিয়াগুলোতে সংস্কার জরুরি, যাতে করে এই ধরনের ইমেজগুলো না থাকে, ভবিষ্যতেও যাতে কারো উপর এই ধরনের মিডিয়া নিষেধাজ্ঞা তৈরি না হয়। আবার অন দি আদার হ্যান্ড আমরা এটাও দেখতে পাচ্ছি যে মিডিয়াগুলোতে এখন যারা জুলাই মাসে গণহত্যা করেছিল তাদের পক্ষে বয়ান তৈরি করার জন্য কিন্তু কিছু লোক তৈরি হয়ে গেছে। আপনি দেখবেন কথায় কথায় আওয়ামী লীগের কথা চলে আসে, যে আওয়ামী লীগের এতগুলো ভোট ব্যাংক, আওয়ামী লীগকে যদি আপনি না নিয়ে আসেন তাহলে কি দেশে গণতন্ত্র রক্ষা হবে? মানে এটা খুবই প্যাথেটিক। বিশেষত এখন বিদেশি নানা শক্তিত্ব তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এই এনজিওগুলো এবং বিদেশি শক্তিগুলো, ফরেন যে এম্বাসিগুলো, তারাও কিন্তু এই জিনিসটা বারবার পুশ করার চেষ্টা করে। তাদের সাথে আমাদের যখন বৈঠক সাক্ষাৎ হয়, তারা বারবার আওয়ামী লীগকে যদি আপনি না নিয়ে আসেন আপনারা কি ইনক্লুসিভ ইলেকশন করতে পারবেন কিনা। আমি এই জায়গায় একটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড কথা আমি বলি, সেটা হচ্ছে হিটলারের যে নাজি পার্টি ছিল, হিটলারের নাজি পার্টি একটা ফ্যাসিস্ট পার্টি, মুসলিম পার্টি একটা ফ্যাসিস্ট পার্টি। সো ফ্যাসিবাদী যারা হচ্ছে নাজি পার্টি, যাদের ফ্যাসিবাদী একটা আদর্শ আছে, তাদের কোটি কোটি সমর্থক থাকা দ্যাট ডাজেন্ট গিভ ইউ দ্য চান্স টু ইনক্লুড দেম ইন দি ইলেকশন। আপনি যদি কালকে যদি হিটলারের, আপনি এখন যদি একটা জরিপ করেন, জরিপ নিয়ে তো এখন অনেক কথা হয়, আপনি এখন একটা জরিপ করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি হিটলারের সমর্থক বাংলাদেশেও আপনি কয়েক হাজার কয়েক লাখ পাবেন। এখন যদি তারা যদি এসে বলে ওকে তাহলে হিটলারকে আমরা জার্মানিতে নির্বাচনে, হিটলারের নাজি পার্টিকে জার্মানিতে নির্বাচনে নিয়ে আসি, আপনি নিয়ে আসবেন? দ্যাটস নট দ্য লজিক। মানে বাংলাদেশকে নিয়ে আমাদের এখানকার পররাষ্ট্রিক যে সকল দূতরা আছেন বা এনজিওগুলো আছেন, তাদের বাংলাদেশকে দেখার নজরটা আমার কাছে খুবই শ্যালো মনে হয়। তারা বাংলাদেশকে দেখার নজরটা হচ্ছে তাদের ওয়েস্টার্ন নজর, কিন্তু তারা এখানকার জনগণের কি চাওয়া, এখানকার জনগণের ইচ্ছাটা কি, তারা সেটাকে কোনোভাবে গুরুত্ব দিতে চান না। তারা এখন শুনতে পেলাম যে গত পরশুদিন সাবের হোসেন চৌধুরীর সাথে 3 জন স্ক্যান্ডিনেভিয়ান, বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করবো। আমি একটু সালাউদ্দিন আহমেদ কাছে যাই। সেটা হচ্ছে যে তারেক রহমানের যে 2 পর্বে ইন্টারভিউ ছিল, সেকেন্ড পর্ব গতকাল প্রকাশিত হয়েছে। সে জায়গায় ইন্টারেস্টিং কয়েকটা বিষয় উনি খোলাসা করেছেন। উনি যদি ক্ষমতায় যান ওনার দল, তাহলে তার পররাষ্ট্রনীতি কী হবে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাইলেটারাল সম্পর্কটা কী হবে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো এবং এই যেসব কথা বললো, এবং ওনার ক্ষমতায় গেলে ওনার কিছু কিছু পরিকল্পনার কথাও উনি এসছে, তা উনি ক্ষমতায় গেলে উনি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে পারেন, আপনার কাছে কি মনে হয় এইসব বিষয়ে? ধন্যবাদ মোস্তফা ভাই। আমি প্রথমেই আসলে বলি যে ছাত্রবর্গের বিষয়টা যে ভাই যেটা বললো আর কি, তারেক রহমানের কিন্তু প্যারালালি 3টা সাক্ষাৎকার, ফিনান্সিয়াল টাইমসে সেখানে কিন্তু উনি ছাত্রদের কথা ভালো স্পষ্টভাবে বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে প্রয়োজনে ছাত্রদের সাথেও উনি তরুণদেরকে নিয়ে আমি এগিয়ে যাব, এই কথাটা কিন্তু এসেছে। বিবিসি বাংলায় হয়তো ওইভাবে কোশ্চেনও করা হয়নি, ওইভাবে আসেও নাই বিষয়টা আর কি। তো ফিনান্সিয়াল টাইমসে স্পেসিফিক বলেছেন। আর বিবিসি বাংলার সাক্ষাৎকারটাই যেহেতু এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু, তো আপনার 2 পর্বের এখানে 2 পর্বেই উনি কিন্তু খুব মানে প্র্যাগমেটিকভাবে কথা বলেছেন ভবিষ্যৎ দিকে তাকিয়ে, এবং খুব মজা করেও বলেছেন কাদের কল্লোলের সাথে যে আমরা সামনের দিকে তাকাতে চাই আর কি, পেছন থেকে শিক্ষা নিয়ে। তো আপনি যে বিষয়গুলো বললেন, হ্যাঁ অনেক ধরনের পরিকল্পনার কথা উনি বলেছেন। যেমন উনি সংবাদপত্রের কথা, স্বাধীনতার কথা যখন বলা হয়েছিল যে এটা কি থাকবে কিনা, তখন কিন্তু ওনার 2001 থেকে 6 ওনাদের উপর যেই ধরনের কার্টুনিজম করা হতো এবং যে ধরনের মানে অপপ্রচার করা হতো, সেগুলোকে অ্যাড্রেস করে বলেছেন আমি কিন্তু সবাইকে নিয়ে বসে আপনাদের কথাও শুনবো এবং আমার কথাও বলবো, সেটা সম্মিলিতভাবে একটা ভালো দিকে আমাদের যাবে, তাই না? তারপর ঢাকাকে উনি বিকেন্দ্রীকরণের কথা বলেছেন, প্রত্যেকটা জেলাকে উন্নত করা। ঢাকার যে অবস্থা, কিছু আপনি রাস্তায় হাঁটলে দেবেন একই রাস্তায় বিভিন্ন ধরনের আপনার ট্রান্সপোর্ট, সেগুলো নিয়ে কিন্তু উনি পরিকল্পনার কথা উনি বলেছেন। সামগ্রিকভাবে ওনার যেই আপনার বক্তব্যগুলো এসেছে, প্রশ্নের পরিপ্রেক্ষিতেই উনি স্পেসিফিক উত্তর দিয়েছেন। ওনার উপর যে আপনার যে নির্যাতনটা হয়েছে, সেই নির্যাতনটা উনি ফেস করেছেন এবং 1/11 এবং উনি একটা জিনিস খুব স্পেসিফিক্যালি এখানে বলেছেন
যে ১/১১ যে সরকার এসেছিল প্রথমে ২০০৪ ২০০৬-এর পরে, যে আসলে বাংলাদেশের রাজনীতি কিন্তু একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোচ্ছিল। তারপর ১/১১-তে এসে প্রথম ওই সরকার এই আপনার গণতন্ত্রকে হত্যা করলো, তারপরে তো আপনার এটাকে একদম কবররচিত করলো হাসিনা সরকার। তো এই অবস্থার কোনো সময় কোনো পুনরাবৃত্তি হবে না, এই কমিটমেন্ট কিন্তু উনি দিয়েছেন। এই ধরনের নানা ধরনের যেই বিষয়গুলো আছে যেগুলো জনমানুষের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো কিন্তু উনি স্পেসিফিক্যালি বলেছেন, প্রত্যেকেই এই উত্তরগুলো দিয়েছেন। এবং আমি মনে করি যে এটা শুধু মানে শুধু রাজনৈতিক দলের বিএনপির যে কর্মী বা তাদের সমর্থকদেরকে না, সারা বাংলাদেশের মানুষেরকে একটা বুস্ট আপ করেছে। এই কারণে বুস্ট আপ করেছে, কারণ হচ্ছে কি মানুষ তো স্বাভাবিকভাবেই মানুষ মনে করতেছে যে নির্বাচন হলে বিএনপি যেহেতু দীর্ঘদিনের একটা পরীক্ষিত দল এবং তাদের রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা আছে, মানুষের বিএনপির আপনার ইনশাআল্লাহ আপনার ক্ষমতায় আসার মানে রাষ্ট্র ক্ষমতায় আসার আপনার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং সেটা তো তারেক রহমান নিজে ফিনান্সিয়াল টাইমসকে বলছেন যে উনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আত্মবিশ্বাসী, অবশ্যই আত্মবিশ্বাসী, সেটাই আত্মবিশ্বাসী। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এখন ধরেন আমি একটা গুড নর্মস নিয়ে গুড গেস্টার নিয়ে উনি কথা বলছেন সবাই, কিন্তু তার বিপরীতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও তো আপনার এখানে দেখেন সাংবাদিকদের থেকে কোশ্চেন ছিল যে আপনি কি অন্য রাজনৈতিক দলকে নিয়ে চলবেন কিনা, যৌথভাবে হবে কিনা। উনি বলেন যে আমি তো দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করছি, যুগপৎ আন্দোলন লোকজন কিন্তু আমার সাথে আছে, ওরা হ্যাঁ আমি তাদেরকে নিয়েও একসাথে চলতে চাই এবং এর বাইরেও যারা আছে তাদেরকে নিয়েও চলতে, তরুণদের কথা যেটা অন্য ফিনান্সিয়াল জাতীয় সরকারের কথা তো অনেকবার এর আগেও বলেছেন। এখন দেখেন আপনি এই যে ঐকমত্য কমিশনের ব্যাপারটা যে ভাই তুললেন, ঐকমত্য কমিশনে ৮৪টা বিষয়ে ঐকমত্য হইল, নোট অফ ডিসেন্ট কমিশনটা আমি পরে আসবো। আচ্ছা আমি তারেক রহমান প্রসঙ্গটা শেষ করতে চাই। উনি যে ভারত বিষয়ে যে কথাগুলো বললেন, ভারত বিষয়ে যেটা আমি ফেলানির লাশ আমি আর দেখতে চাই না, পররাষ্ট্র নীতির বিষয়ে এখন উনি আমাদের তো সবসময় বিএনপিরও একটা সবসময় একটা কথা ছিল, কিন্তু উনি একটা নতুন ওয়ার্ড যোগ করেছেন পররাষ্ট্র বিষয়, খুবই সিগনিফিকেন্ট, সবার আগে বাংলাদেশ, এই কথাটা উনি নতুন যোগ করেছেন কিন্তু, এবং উনি এটা হৃদয়ে ধারণ করেন। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে ট্রাম্প বলতেছে আমেরিকা ফার্স্ট, ভাই ওই রকম আমি কিছু বুঝি না, আমার কাছে হলো আমার হৃদয় হচ্ছে সবার আগে বাংলাদেশ, এই যে নীতি, এই নীতিতেই কিন্তু উনি চলবে। ভারতের ক্ষেত্রে উনি বলেছেন যে ফেলানির লাশ এবং আমার যে পানির হিস্সা, এটা আমি অবশ্যই চাইবো, এবং সেই ক্ষেত্রে আমি আমার যে স্ট্যান্ড থাকবে আমার দেশের প্রতি থাকবে, সবার আগে বাংলাদেশ, এটাই হবে আমার স্ট্যান্ড। এবং ভারতের সাথে অন্যান্য বিষয়, এবং উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনার হাসিনাকে যে স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত যদি বাংলাদেশের জনগণের বিরাগ ভাজন হয় তাহলে আমার কিছু করার কিছু নাই। এক্স্যাক্টলি, কোনো কিছু করার নেই। এটা তো এক ধরনের ভারতকে বুঝিয়ে দিল উনি যে কাজটা তারা ঠিক করে। আপনাকে দেখি আমি বলি যে তারেক রহমান কিন্তু বিএনপি লিগেসিটাই বহন করতেছেন। এখানে আমি একটা আপনাকে ইনপুট দেই, সেটা হচ্ছে মোরাজি দেশাই যখন বাংলাদেশে ভ্রমণ করেছিল 1977-78 সালের দিকে, তখন কিন্তু জয়েন্ট রিভার কমিশন এই জিয়াউর রহমান গঠন করার জন্য আপনার উদ্যোগ নিয়েছিল। সুতরাং বিএনপির আইডিওলজির মধ্যে আছে যে ভারতের আধিপত্যবাদ কোনো সময় বিএনপি মেনে নেবে না, এটা তাদের আইডিওলজির মধ্যেই, এই জিনিসটা তারা এভাবে এই আইডিওলজি ধারণ করেই তারা কিন্তু রাজনীতি করে সবসময়, এবং সেই লিগেসিটাই তারা কিন্তু বহন করতেছে। আমি সালেউদ্দিন সিফাত, এবার আমি আপনার কাছেই আসি। সেটা হচ্ছে যে আমি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির কথা কিছু বলেছিলাম, যে উনি তার ইন্টারভিউতে বলেছেন, উনি বলেছেন যে ভারতের সাথে আমরা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখবো, এবং পানি চুক্তির বিষয়ে উনি বলেছেন যে তিস্তার পানির আমরা ন্যায্য হিস্সা চাইবো, ফেলানির মতো যাতে আর কেউ লাশ না ঝুলে। তো এই যে ইন্ডিয়ার সাথে তো আমাদের এখন মনে হয় যে স্মরণকালের সবচেয়ে বৈরী সম্পর্ক এই হাসিনার চলে যাওয়ার পরে। উনি পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে স্বৈরাচারকে যে দেশ আশ্রয় দিয়েছে তাদের প্রতি বাংলাদেশের জনগণ যদি বিরাগ বজন হয় তাতে আমাদের কিছু করার কিছু নেই। এই যে ইন্ডিয়া তার প্রতিবেশীর সাথে যে আচরণটা করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং রিসেন্টলি তাদের ফরেন মিনিস্ট্রি থেকে বাংলাদেশের একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে খুব দ্রুত, তারা কি এটা বলতে পারে তারা কেন এইগুলো করছে? এবং না, এটা তো আসলে নির্বাচনের ব্যাপারে যে ইনক্লুসিভনেস এর কথা আসতেছে, এটা শুধু ইন্ডিয়া না, এটা তো আপনাকে কিছুক্ষণ আগে যেটা বললাম, অল দ্য ওয়েস্টার্ন পাওয়ার্স দে আর রেডি টু লাইক পুশ ফরওয়ার্ড ফর এএল টু ইনক্লুড, আওয়ামী লীগকে ইনক্লুড করার জন্য। এখন ইন্ডিয়ার আপনি দেখবেন যে কিছুদিন আগে দেখলাম এখানকার যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বলছেন যে নির্বাচনের পর যে সরকার আসবে তাদের সাথে আমরা স্টেবল রিলেশনের কথা চিন্তা ভাবনা করব। এটা নিয়ে আসলে তারা না ওই সরকার কেন্দ্রিক তাদের চিন্তা না, মানে তারা তো রিলেশন যদি তারা উন্নত করতে চায় তাহলে যেই শর্তাবলী জনগণ বলছে, যেমন একটা রিলেশন যদি তাকে উন্নত করতে, তাদেরকে প্রথমে রিভিউ করতে হবে যে লাস্ট 15 ইয়ার্সে তারা যে রোলটা প্লে করেছে এই রোলের ভূমিকা পর্যালোচনা তাকে আগে করতে হবে, যে আমরা উই ওয়ার রং,
আমরা আসলে অ্যান্টি পিপল এখানে ভূমিকা নিয়েছি। আমরা এখানে এস্টাবলিশমেন্টের সাথে ছিলাম, বাট উইথ পিপলের সাথে আমরা কানেকশন হয় নাই। তো এগুলো তো রিভিউ করতে হবে। এগুলো রিভিউ করার জন্য তো আপনার সরকার ম্যাটার করে না, আপনি এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা পরবর্তী একটা নির্বাচিত সরকার হোক, এটা ডাজেন্ট ম্যাটার। মূলত এটার মধ্যে দিয়ে সে এই বার্তাটা দিতে চায় যে সে আসলে গণ অভ্যুত্থানকে এখনো স্বীকার করতে চায় না। সে এখনো মনে করে যে গণ অভ্যুত্থান যে হয়েছে এইটা সে আওয়ামী লীগ তাকে যেভাবে বুঝায় সে এখনো সেভাবেই গণ অভ্যুত্থানটাকে রিড করতে চায়। ইট ইজ ভেরি প্যাথেটিক। একটা মানে মাফিয়া গোষ্ঠী যেভাবে বুঝায় সেভাবে যদি একটা দেশের মানে পররাষ্ট্রনীতি চলে, বাংলাদেশের এতগুলো মানুষ এতগুলো জনগণ তাদের উইলকে গুরুত্ব না দিয়ে, তাহলে সে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তো সে আমাদের চিন্তাভাবনা বুঝতে ফেল করেছে। আমি সবসময় বলি যে আমরাও সবসময় বলি যে আসলে সম্পর্কটা হওয়া উচিত নট স্টেটের সাথে স্টেটের, রাদার পিপলের সাথে পিপলের সম্পর্কটা হওয়া উচিত। কিন্তু এই কানেকশনটাই তো নষ্ট করছে ওখানকার এস্টাবলিশমেন্ট, যেটাকে আমরা দিল্লি বলতে চাই। আমরা আমাদের স্লোগানে প্রায় সময় আপনি শুনবেন একটা স্লোগান দিই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গতকালই আমরা আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন করেছি, আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ প্রতিস্থাপিত হয়েছে। আগ্রাসন বিরোধী 8 স্তম্ভে একটা কথা লেখা ছিল যে একটা পিলারের নাম ছিল এটা, যে নদী, বন্দর এবং হচ্ছে বন রক্ষা করা। এটা কিন্তু ভেরি মাচ কানেক্টেড উইথ আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কারণ প্রতিবেশী রাষ্ট্র তো আপার স্ট্রিম, আমরা তো ডাউন স্ট্রিম। সো আমরা যদি তারা যেভাবে আমাদেরকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে নানা সময়ে, বিশেষত এখনও তো উত্তরাঞ্চলের দিকে বন্যার একটা প্রকোপ আছে। আমি ফেনী অঞ্চল, আমি সাংগঠনিকভাবে ফেনী অঞ্চল তত্ত্বাবধান করি, তো সেখানে আমি দেখি যে ফেনীতে আপনি দেখে থাকবেন গত বছর মারাত্মক বন্যাটা হয়েছে, এবং এটার জন্য তো ইন্ডিয়া, দিল্লি আসলে এটা দায়ী। কারণ দিল্লি যদি আমাদেরকে কোনো পূর্ব সতর্কতা দিত, তারা কিন্তু কোনো পূর্ব সতর্কতা ছাড়াই কিন্তু ফ্লাড গেটটা খুলে দিয়েছিল। পূর্ব সতর্কতা দিলে এই মানুষগুলো কিন্তু নিজেদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত হইতে সময় পেত এবং হচ্ছে গিয়ে নিজেদেরকে মানিয়ে নিতে পারতো। সো এইসব জায়গাগুলোতে আমরা কিন্তু ছাত্ররা সেই শুরু থেকে 18-19 সাল থেকে যখন আমাদের এই ফরমেশনটা চলছিল, নিজেদের মধ্যে যখন বোঝাপড়া চলছিল রাষ্ট্রকেন্দ্রিক, তখন কিন্তু আমরা মাত্র যেই বিষয় নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলাম সেটা হচ্ছে আগ্রাসন বিরোধিতার জায়গা থেকে। কারণ আমি বাংলাদেশি, আমার একটা আত্মমর্যাদা আছে, আত্মনির্ভরশীল একটা জাতি আমি হইতে চাই। আমরা যখন আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ করি তখন কিন্তু আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে আমরা কিন্তু দাঁড়িয়েছি। এখন যে আমাদের নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু সীমান্ত হত্যার বিরুদ্ধে রাজু ভাস্কর্যে 56 দিন কিন্তু তিনি অবস্থান করেছিলেন। সো সীমান্ত হত্যা, আগ্রাসন বিরোধিতা। আবার আপনি দেখে থাকবেন NRCCA নামে একটি আইন পাশ করেছিল ইন্ডিয়া 2019-এ। ওইটার মধ্য দিয়ে বেসিক্যালি তাদের দেশে যাদেরকে তারা মনে করে যে বাংলাদেশি, মূলত তাদের দেশে যারা মাইনরিটি অর্থাৎ মুসলিমরা এবং দলিত হিন্দুরা, তাদেরকে মূলত বাংলাদেশে পুশিং করা তাদের এক ধরনের চেষ্টা এখনো আছে। বিবিসিতে ওই দিন একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের মিরপুরে একজনকে পাওয়া গিয়েছে যিনি আসামের নাগরিক। সো এই যে তারা পুশিং করে আমাদের দেশে, এইটার একটা মেকানিজম কিন্তু NRCCA নামক যে আইন, সেই আইনটা তৈরি করে দিয়েছিল। আমরা কিন্তু 2019 সালে ওই NRCCA এর বিরুদ্ধে কিন্তু রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম। তখন ওই তাদের পালিত গুন্ডারা, ছাত্রলীগের পালিত গুন্ডা, মুক্তিযোদ্ধা মঞ্চ, তারা কিন্তু আমাদের উপর হামলা করে, আমি নিজেও আহত হই। ফলে ফরেন পলিসিটা কিভাবে আমরা সেট করব এইটা নিয়ে ছাত্র তরুণদের এক ধরনের ভিশন, বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া কিন্তু আগে থেকেই ছিল। এই পাশাপাশি আমি আরো একটা দৃষ্টি আলোক করতে চাই, সেটা হচ্ছে আপনি দেখে থাকবেন বাংলাদেশে কোনো নির্দিষ্ট ফরেন পলিসি নাই। এটা আমাদের জন্য খুবই প্যাথেটিক লাগে। ধরেন আপনি ইন্ডিয়ার কথাই যদি বলি, ইন্ডিয়া তো আমরা ক্রিটিক করতেছি, সমালোচনা করতেছি, বাট হাউ এভার বিজেপি সরকার ক্ষমতায় আসুক কিংবা কংগ্রেস সরকার, ইট ডাজন্ট ম্যাটার টু দেয়ার ফরেন পলিসি। ফরেন পলিসি একই থাকবে। বাংলাদেশকে দেখা যে নজরিয়াত, এটা কিন্তু বদলাবে না। কিন্তু আমরা খুবই মানে প্যাথেটিক যে আমরা দেখা যায় যে আওয়ামী লীগ যখন ছিল তখন এক ধরনের ফরেন পলিসি, বিএনপি আসলে এক ধরনের ফরেন পলিসি, জামাত আসলে তো আরেক ধরনের ফরেন পলিসি হবে। আমরা এটা হতে দিতে চাই না। আমরা চাই বাংলাদেশের ফরেন পলিসি এক নম্বরে থাকবে যে আমি ঢাকাটাকে সেন্টার করব, ঢাকা উড বি দ্য সেন্টার, যে এখানকার যে কালচারাল কনফ্লুয়েন্স এটা ঢাকা সেন্টার হবে এবং আমি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠবো। এখন এইটার জন্য সেক্ষেত্রে তো তারেক রহমানের বক্তব্যটা তাহলে ঠিক আছে, উনি তো ঢাকা বাংলাদেশ ফার্স্ট বলছে, কোনো সমস্যা নাই। তারেক রহমানের বক্তব্যে আমি মনে করি যদি বাংলাদেশ ফার্স্ট বলে কোনো সমস্যা নাই। বাট আমরা বলতেছি যে এই বোঝাপড়াটা তরুণদের, তারা 18 সাল থেকে এই বোঝাপড়া চালিয়ে আসছে। আমরা 18 সাল থেকে, অনেকে তো বলে এখন বিশেষত বিএনপির নেতা কর্মীরা বলে যে আমাদের কোনো ভিশন নাই, আমাদের কোনো মতাদর্শ নাই। কিন্তু আমরা বলতে চাচ্ছি আমাদের যে মতাদর্শ এবং ভিশন ছিল, থ্যাঙ্কস টু তারেক রহমান, যে তিনি এখন 24 বা 25 সালে এসে বলতেছেন এটা যে বাংলাদেশ সবার আগে। কিন্তু আমরা এই বিষয় নিয়ে আমাদের 2019 সালেই আমাদের একটা বোঝাপড়া দাঁড় করিয়েছিলাম। আমাদের প্রকাশনও আছে যে আমরা বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই, ফরেন পলিসিকে আমরা কিভাবে দেখতে চাই, নদী, বন্দর এবং বন রক্ষা। আপনি দেখে থাকবেন যে ফেনী নদীর জন্যই তো বেসিক্যালি আবরার ফাহাদ এত কষ্ট করলেন এবং আত্মত্যাগটা দিলেন। আমরা কিন্তু ফেনী নদীর পর্যন্ত গিয়েছিলাম যে আমরা যদি দেখি, যদি কখনো সম্ভব হয় ফেনী নদী অভিমুখে কখনো মার্চ করা যায় কিনা, যাতে করে ওখানকার কৃষকরা যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে
তাদেরকে কানেক্ট করে কিভাবে আমরা একটা স্বনির্ভরশীল একটা জাতি হইতে পারি। তো ফরেন পলিসির ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা বিএনপি হোক, জামাত হোক এবং এনসিপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, সবাইকে এই জায়গায় একমত হইতে হবে। সেই জায়গা থেকে জাতিসংঘে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 3টা দলের প্রতিনিধিদেরকে নিয়ে গেছেন, আমি এটাকে সাধুবাদ জানাতে চাই, আমি ভালো চোখে দেখতে চাই। কারণ এইটা বিশ্বের কাছে না একটা জিনিস প্রুভড হয়েছে বা শোড হয়েছে, সেটা হচ্ছে যে এইরা যদিও নিজেদের মাঝে পলিটিক্যাল কনফ্লিক্ট আছে, দ্বন্দ্ব আছে, ইয়েট রাষ্ট্রের প্রশ্নে, ফরেন পলিসির প্রশ্নে তারা এক জায়গায় ঐক্যমত্য জায়গায় আছে। এইটাকে আমি ভালোভাবে দেখতে চাই। সো উই শুড হ্যাভ এ ইউনাইটেড ফরেন পলিসি। ওকে, সালাউদ্দিন রায়হান, সেটা হচ্ছে আমি তারেক রহমানের প্রসঙ্গে আরেকবার আসি। উনি কনফিডেন্টলি বলেছেন যে উনি 2/3 মেজরিটি নিয়ে উনি হয়তো ওনার দল আগামীতে নির্বাচনে পাবে, মানে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং উনি বলছেন যে উনি সহসায় দেশে ফিরবেন এবং ভোটে উনি অংশ নেবেন। বিএনপির এখন স্থানীয় পর্যায়ের যে অবস্থা, ওনার এই আশাটাকে আরো আগে হওয়া উচিত ছিল কিনা, আপনার কি মনে হয়? দেশে ফেরার বিষয়, হ্যাঁ, এবং আচ্ছা এটা তো আসলে একটু বলি। আপনি বিএনপি কিন্তু ফরেন পলিসির ব্যাপারে বিএনপি, আমি তো বললামই যে 1977 সাল থেকেই কিন্তু একটা নীতি ফলো করে আসছে। এবং ভাই যেটা বললো 2016 সালে কিন্তু ভিশন 2030 দিয়েছিল বেগম খালেদা জিয়া, সেখানেও কিন্তু ফরেন পলিসির ব্যাপারে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতে নাই। তারেক রহমান সেটাকেই এগিয়ে একটু বলেছেন সবার আগে বাংলাদেশ, হ্যাঁ সেটাকে অ্যাড করেছেন। আর আপনি যেটা বলেছেন ওনার আশাটা আগে ছিল কিনা, আসলে দেখেন পলিটিক্যাল যেই সিনারিও বাংলাদেশে, ওনার 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 গেস্টারের যেই আপনার নেতা, ওনার যে নিরাপত্তা, ওনার যে সার্বিক পরিস্থিতি দেশে, সার্বিকভাবে উনি যেহেতু জাতীয়তাবাদের একজন একটা প্রতীক। তো আপনার কিছুদিন আগে মহাসচিব সাহেব নিজেও বলেছেন যে আমরা দল থেকেই ওনাকে পারফেক্ট টাইমে নিয়ে আসবো। এখানে দলেরও সিদ্ধান্ত, স্ট্যান্ডিং কমিটি বা দলের নির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয় আছে, যেহেতু উনি দলের চেয়ারপারসন। সুতরাং আগে আসার বিষয়টা বা পরে আসার বিষয়টা শুধু ওনার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, এটা কিন্তু ওনার দলের যারা নেতৃস্থানীয় লোকজন আছে তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। আর 2/3 মেজরিটির কথা বললেন, বিএনপি আসলে দেখেন 2/3 মেজরিটি আগেও পেয়েছে। এই জন্যই দেখবেন যে ওইখানে একটা প্রশ্ন করছিল যে একই ব্যক্তি যদি 3 পদে থাকে, যেটা এনসিপি বা জামায়াতেরও আপনার একটা উনি বলছেন যে একই ব্যক্তি তিন পদে থাকে। উনি কিন্তু এখানে একটা ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা যে সবার জানা দরকার। সেটা হচ্ছে যে দেখেন 2001 সালে কিন্তু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছিল, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে নাই। বাট আওয়ামী লীগ যখন 2/3 মেজরিটি সামহাও কোনোভাবে অ্যাচিভ করলো, মানে তারা কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দিল। এখানেই কিন্তু বেসিক পার্থক্য। উনি কিন্তু এই জিনিসটা হাইলাইট করেছেন যে আমি 3টা পদে আছি বা যে কেউ 3টা পদে আছে, পদের যে ব্যক্তি সেই পদগুলোকে কিভাবে এক্সারসাইজ করলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পদকে সঠিকভাবে মূল্যায়ন করেন এবং সঠিক এক্সারসাইজ করেন, তাহলে আপনি আউটপুটটা ভালো পাবেন। আর পদকে যদি অবমূল্যায়ন করেন, তাহলে আউটপুট ওই শেখ হাসিনার মতোই হবে। সুতরাং পদ কয়টা আমি হোল্ড করতেছি দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি মানে উনি যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছেন। তো এই বিষয়টাও কিন্তু এসেছে। সুতরাং আপনার উনি আসলে, উনি নিশ্চয়ই আসবেন। উনি ওই সাক্ষাৎকারে বলেছেন যে আমি খুব দ্রুতই ফিরবো ইনশাল্লাহ। হয়তো স্পেসিফিক ডেট উনি দেন নাই, কারণ ওনার আসার সাথে সাথে আপনি জানেন যে সারা বাংলাদেশে একটাই মানে মানুষের এক ধরনের একটা জোয়ার সৃষ্টি হবে। তো ওনার আসার, ওনার নিরাপত্তা, সারা বাংলা মানে ঢাকা শহরের নিরাপত্তা, সব কিছুর একটা বিষয় আছে। সব কিছু চিন্তাভাবনা করি উনি ঠিকভাবে আসবেন। এবং বিএনপি আমি তো মনে হয় যে ইনশাল্লাহ হয়তো বিএনপি নির্বাচনে ভালোই করবে। যতটুকু এত একটা বড় দল, নানান ধরনের সমস্যা থাকতে পারে তৃণমূল পর্যায়ে। এনসিপি তো নতুন দল, ওদের সমস্যা একটু কম থাকবে। জামায়াত ইসলামী তো এক ধরনের দল, তারা পরিকাঠামো এক একটা দলের পরিকাঠামো এক এক ধরনের। বাট আমার মনে হয় উনি আসার পরে যেই প্রবলেমগুলো, ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে বা যেই ধরনের কথা বিএনপি সম্বন্ধে বলা হয়, সেগুলো আমার মনে হয় একদম ধূলিসাৎ হয়ে যাবে এবং আস্তে আস্তে উনি সেগুলোকে আপনার কারেকশন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই অ্যাড্রেস করবেন। উনি অ্যাড্রেস করার মন মানসিকতায় আছেন, কারণ আপনার ওনার সাক্ষাৎকার দেখলে দেখবেন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে কথা বলার ধরন, সব কিছুই কিন্তু খুবই আশাব্যঞ্জক, খুব মানুষকে খুব আশা দেয়। এই ধরনের কথাবার্তাই উনি কিন্তু সবসময় বলছেন, ওনার আগের বক্তৃতাতেও এবং এখনও বলে যাচ্ছেন কিন্তু প্রতিনিয়ত। আচ্ছা সিফাত, সেটা হচ্ছে যে ঐক্যমত কমিশনের আজকে মেয়াদ মানে শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল রাজনৈতিক দলগুলোর সাথে। গণভোট নিয়ে কি কোনো ঐক্যমতে আসা গেছে যে আগে হবে নাকি ইলেকশন, ওই জাতীয় নির্বাচনের সাথে হবে?
মানে কিছু বিষয়ে যে অমীমাংসিত ছিল সেগুলোর ব্যাপারে কি কোনো ঐক্যমত্য এসছে? না, এই সম্পর্কে আসলে যা আমাদের যিনি এখন প্রতিনিধি হিসেবে আছেন তারা কিন্তু এখন ওই জায়গাতে আছেন, ফলে আমার পক্ষে এই মুহূর্তে জানাটা সম্ভব না। আমরা হয়তো টক শোর পরবর্তী সময়তে আমরা জানতে পারবো আর কি সর্বশেষ কি সিদ্ধান্তে আমাদের পার্টির জায়গা থেকে প্রস্তাবনাটা কি, যেহেতু এখন আলোচনা আছে। এটা আলী রিয়াজ সাহেব কিছুক্ষণ আগে বলেছেন যে ঐক্যমত্য এখনো হয়নি। হ্যাঁ, তাহলে এটা হয়তো সর্বশেষ পরিস্থিতি, বাট এই পরিস্থিতি প্রসঙ্গে আমার দলের বক্তব্য কি হবে সেটা তো আসলে তারা ঠিক করতে পারবে। আমার এই মুহূর্তে আসলে বক্তব্য দেওয়া তো আপনাদের দলের বক্তব্য তো আজকে ঠিক হয়নি, নিশ্চয়ই আপনাদের একটা নিজস্ব স্ট্যান্ড আছে। আমাদের দলের যে বক্তব্য আমরা তো সেটা ইতিপূর্বে দিয়েছি, বিশেষত গণভোট প্রসঙ্গে, যেমন গণভোট এবং গণপরিষদ নির্বাচন, যেটাকে এখন আমরা পরবর্তীতে বলছি যে আগামী যে সংসদটা সেটা একই সাথে সংসদ, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এন্ড এট দ্য সেম টাইম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। একটা ডুয়াল রোলের দিকে যাবে, মানে প্রথম অধিবেশনটা হবে কনস্টিটিউয়েন্টে যে কনস্টিটিউয়েন্সে যেগুলো আমরা পরিবর্তন করব কনস্টিটিউশনে সেগুলো পরিবর্তন করে পরবর্তী সে পার্লামেন্টারি জাতীয় রাইট। সো এখন এই জিনিসটা কিন্তু আমরা প্রথমেই বলেছি একেবারে অভ্যুত্থানের পরপর, যে আমরা বলেছি যখন বিএনপি বললো যে আমরা একটা দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এই সংসদ চাই, আমরা ওকে ফাইন সংসদ হইতে পারে, বাট সংসদের হাতে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দিতে হবে। এটা কিন্তু আমরা একেবারে শুরুতেই বলেছি, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরপরই বলেছি। এই জায়গাটা কেন বলা হয়েছে আজকেও এগুলো নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন উঠতেছে। যেমন ভাই কিছুক্ষণ আগে বললেন যে 2/3 মেজরিটি হইলে আসলে প্রবলেম হয় না বিএনপির জন্য, কারণ তারা তো আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট, এটাকে তারা নাই করে দেয়নি। বাট ঝুঁকিটা থেকে যাবে, ঝুঁকিটা থাকবে এই কারণে 2/3 মেজরিটির কারণে আপনি তো কনস্টিটিউশনের চেঞ্জগুলো আনতে পারতেছেন, যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ তার মতো করে নিয়ে আসছিল। এটা আসলে আওয়ামী লীগ বিএনপি কোয়েশ্চেন না। আপনার যখন 2/3 মেজরিটি চলে আসে এবং আপনি যখন তাদের হাতে একটা কনস্টিটিউশনের মতো একটা জিনিসকে চেঞ্জ করা একটা অপারেশন ক্ষমতা প্রদান করবেন, তখন কিন্তু যে কেউ চাইলে তাদের খেয়াল খুশি মতো কনস্টিটিউশন চেঞ্জ, মানে এটা হচ্ছে ব্রুট মেজরিটির ঝুঁকি। এক্স্যাক্টলি। এখন এটার জন্য আপনি কি করতে পারেন, এটাকে তো আপনি চেক এন্ড ব্যালেন্স করতে হবে। এই কারণে আমরা ধরেন বারবার বলেছি উচ্চ কক্ষের কথা বলছি। উচ্চ কক্ষের এখন নির্বাচন পদ্ধতি কি হবে সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন, আমরা আলাপ করতে পারি, বাট উচ্চ কক্ষের কথা বলেছি যাতে এগুলো চেক এন্ড ব্যালেন্স করা যায়। কনস্টিটিউশন ম্যাটার্স যাতে করে একটা ব্রুট মেজরিটি তার মন চাইলো যে আমরা চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করতে না পারে। এই কারণে আমরা বলছি উচ্চ কক্ষে গিয়ে এগুলো কিন্তু কনস্টিটিউশনাল ইস্যুসগুলো আবার উই ক্যান ডিসকাস অন, সো দ্যাট দে অ্যাক্ট অ্যাজ চেক এন্ড ব্যালেন্স। এই জায়গাটা আমরা বলেছি। সো এইখান থেকে আমার মনে হয়েছে যে আমরা গণভোটের কথা যে প্রসঙ্গে বলেছি কিংবা গণপরিষদ নির্বাচনের কথা যে প্রসঙ্গে বলেছি, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানে পরবর্তীতে সবাই তো এই বিষয়ে একমত হচ্ছে এবং সবাই হয়তো বুঝতে পারছে যে আসলে আপনি যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার না দেন তাহলে কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবেন না আগামী যে পার্লামেন্টে আসবে। তার একটা কারণ হচ্ছে গণভোট না দিলেও একই সমস্যা। বর্তমান যে এক্সিস্টিং কনস্টিটিউশন, এটার ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার নামক একটা ডক্ট্রিন আছে, আপনি খুব ভালো করেই জানেন। আমি যদি আর্টিকেল 7B চেঞ্জ করতে যাই, আমি যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি চেঞ্জ করতে যাই, আমি কিন্তু পারবো না, কারণ নেক্সট যে কোনো এক সময় এসে কোর্ট বলে দেবে এগুলো আনকনস্টিটিউশনাল, কারণ আপনি কোর্টের সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী কাজ করেছেন। ফলে আমরা একটা গণভোটের কথা বলছি। গণভোটের মধ্যে দিয়ে জনগণের একটা লেজিটিমেসি তৈরি হবে, জনগণে এটাকে লিগ্যালিটি দিবে। তাহলে এখন গণভোটই কি তাহলে কনস্টিটিউশনে ঢুকাবে না? গণভোটের মধ্য দিয়ে যে রায় আসবে সেটা দিবে একটা লিগ্যালিটি, আর পরবর্তী যে পার্লামেন্টে আসবে যেটা কনস্টিটিউয়েন্ট রোলও প্লে করবে তারা দেবে কনস্টিটিউশনালিটি। এটার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর গণভোটের প্রশ্ন কি হবে তাহলে? গণভোটের এখন দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে আমরা কি উইথ ডিসেন্ট যাব নাকি উইদাউট ডিসেন্ট যাব। এখন পর্যন্ত আমাদের যে পজিশন, আমরা যদি ঐক্যমত কমিশনে দেখি সেখানে বেসিক্যালি উচ্চ কক্ষ নিয়ে আলাপ আলোচনা চলছে, সর্বশেষ যে তথ্য আমি পেলাম। সো ওইটা যদি উচ্চ কক্ষ যদি সেটেল ডাউন হয়ে যায়, আই থিঙ্ক যে প্রত্যেকটা রাজনৈতিক দল, যেহেতু ওখানে একটা আলাপ আলোচনা, ওটাও একটা নেগোসিয়েশন টুল অ্যান্ড টেবল, সো ওখানে যদি উচ্চ কক্ষের ইস্যুটা সমাধান হয়ে যায়, হয়তো আমরা উইদাউট ডিসেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হয়তো আমরা গণভোটে যেতে পারবো। আবার যদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে দুটো আলাদা ব্যালটের কথা, উইথ ডিসেন্ট একটাতে, উইদাউট ডিসেন্ট আরেকটাতে। বাট আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে আপনি যদি উইদাউট ডিসেন্টে যাইতে যাই, উইদাউট ডিসেন্ট সহ যদি আমরা জুলাই ভোটটাকে করতে যাই, তাহলে হয়তো একটা ঝুঁকি থাকতে পারে। সেটা হচ্ছে ধরেন বিএনপি তার নেতাকর্মীদেরকে বলে দিল যে তোমরা এখানে তাহলে ভোট দিও না, কারণ আমরা তো এখানে একমত না। আবার জামাত বলে দিল যে তোমরা এখানে ভোট দেওয়া একমত না, একটা বিপদ বা শঙ্কা তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা আরও আলোচনা করে যদি আমরা একটা সিদ্ধান্তে গিয়ে দেন আমরা গণভোটের দিকে যাত্রা করতে পারি, সেটা ভালো। আর ভাই একটা কথা বলেছেন যেটা হচ্ছে তারেক রহমান সাহেবের কথা, যে ওনার বাচনভঙ্গি থেকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে খুবই ভালো ছিল এবং অ্যাপ্রিসিয়েটিং ছিল। আমিও আসলে অ্যাপ্রিসিয়েট করি, ভালো। কিন্তু কথা হচ্ছে এইটার রিফ্লেকশন না আমরা তৃণমূল বিএনপির কাছে দেখতে পাচ্ছি না। বিএনপি তৃণমূলের যে অবস্থা, আমি গত কয়েকদিন আগে দেখলাম যে নরসিংদীতে একজন পুলিশ অফিসার তার উপর হামলা হয়েছিল। আজকে খবরের কাগজে বেরিয়েছে যে তিনি আসলে যার দ্বারা এই হামলার শিকার হয়েছেন, যার পরিকল্পনায়, তিনিও একজন বিএনপির নেতা। সো তৃণমূলে কিন্তু এটা রিফ্লেক্টেড হচ্ছে না, যেটা হয়তো ভোটে তারা এটার একটা জবাব দেখতে পাবে। কিন্তু এইটা ধরেন তারেক রহমান সাহেব খুব সুন্দরভাবে একটা জিনিস সাবলীলভাবে উত্তর দিলেন,
কিন্তু আমি তৃণমূলে গিয়ে দেখতেছি যে বলা হচ্ছে যে এরা ভাষায় দিব, ওরা কাটাই দিব, এ করে দিব, তোদেরকে ধ্বংস করে দিব, ধূলিসাৎ করে দিব, কেউ বিএনপি বাইরে ভোট দেওয়া যাবে না, এই ধরনের যে মন্তব্যগুলো, এগুলো না তরুণ প্রজন্মের কাছে বিএনপি সম্পর্কে ভালো মন্তব্য বা ভালো একটা ইমেজ তো দিচ্ছে না। সো এইটা বিএনপির তরফ থেকে বিশেষত তারেক রহমানকে এটা দায়িত্ব নেওয়া উচিত যে যারা যারা তৃণমূলে এই ধরনের কথাবার্তা বলবে, যারা পূর্বতন রাজনৈতিক চিন্তা করবে, বহিষ্কার করেছে তো হ্যাঁ বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করার পর যখন কাজ হচ্ছে না, তার মানে দেয়ার ইজ সামথিং রং। বহিষ্কার তো করেছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু বহিষ্কার পর যখন কাজ হচ্ছে না, এরপরও একটা দল তার কর্মী যদি অপরাধ করে বহিষ্কার ছাড়া আর কি করতে পারে? না অবশ্যই সে বহিষ্কারই তার করতে হবে, কিন্তু কথা হচ্ছে এই মেকানিজমের মধ্যে আপনি যখন পুলিশের উপর যখন হামলা হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে যে আমি এটা ড্যাম শিওর করেই বলতে পারি যে ধরুন হয়তো বিএনপির কেউ নেতাকর্মী বলেছে উপর উচ্চপদস্থ যে যারা এই ধরনের হামলার সাথে জড়িত, যারা এই ধরনের চাঁদাবাদের সাথে জড়িত, তাদেরকে আপনি গ্রেপ্তার করুন, পুলিশকে হয়তো বলেছে, কিন্তু দেখা গেল পুলিশ অ্যারেস্ট করতে গিয়ে সেখানে আবার পুলিশ হামলার শিকার হচ্ছে। এবং মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটা কথা কিন্তু আমরা ওই দিন কিছুদিন আগে ভাইরাল হয়েছে দেখেছি যে তার একজন কর্মীকে হামলা করেছে বিএনপির স্থানীয় কোনো একজন নেতা, তিনি পুলিশের কাছে গিয়েছেন, পুলিশ তাকে বলেছে যে স্যার মামলা করতে পারছি না, উপর থেকে বলতে হবে, এরকম একটা ব্যাপারও কিন্তু আমরা শুনেছি, মাহমুদুর রহমান মান্না ভাই নিজ মুখে বলেছেন। তো ফলে আমাদের জায়গাটা হচ্ছে, ক্রিটিকের জায়গাটা হচ্ছে, তারেক রহমান সাহেব ভালো কথা বলেছেন, ভালো বহিষ্কারও করছেন, সেটা একটা ভালো কাজ, কিন্তু যখন এটা কাজ করছে না দলের ভেতর, তার মানে তো দলের যে ইন্টারনাল ইস্যুসগুলো এগুলো তার সেটেল ডাউন করা যাচ্ছে না। সো এটাকে দলগতভাবে তাদেরকে দেখতে হবে যে কেন এই বিষয়গুলো হচ্ছে, কেন আমরা এটাকে সুন্দর করে ছাপাতে পারছি না, কেন এই দলের সুপ্রিম লিডার যিনি তিনি সুন্দরভাবে কথাবার্তা বলছেন কিন্তু তৃণমূল সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। এইটা বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, তাদেরকে এটা বসে সর্ট আউট করতে হবে। আচ্ছা রাহেন, সেটা হচ্ছে যে এই আমরা কনস্টিটিউশনাল রিফর্মের কথা নিয়ে আলোচনা করছিলাম, আমি পাশাপাশি আপনাকে আর একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এনসিপির নেতা নাহিদ ইসলাম কিছুদিন আগে বলেছিলেন যে জুলাই কয়েকজন উপদেষ্টাকে উনি বিশ্বাস করে ভুল করেছিলেন ওনার দল, এবং তারা ওই জুলাই আন্দোলনের যে যে অভ্যুত্থানটা হলো এটা স্পিরিটের সাথে তারা করেছে, যায়নি, বেইমানি করেছে। পাশাপাশি কালকে সার্জিস বলেছেন নওগাঁতে যে এদের কোনো সেফ এক্সিট হবে না, সেফ এক্সিস্ট একটাই হচ্ছে মৃত্যু। আজকে রেজওয়ানা হাসান বলেছেন যে তাদেরকে স্পেসিফিক্যালি বলতে হবে যে কোন কোন উপদেষ্টা এই দলে আছে, নাহলে ঢালাও কিছু বললে তো এটার কোনো উত্তর সরকার দিতে পারবে না। তার মানে কি, মানে এনসিপি হঠাৎ করে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এত মানে যুদ্ধেই মনোভাব কেন? আচ্ছা, এই জায়গায় আসার আগে আমি একটু বলি, উনি যেহেতু কিছু অভিযোগ সংক্ষেপে করে সবগুলোর উত্তর দেবেন। সংক্ষেপে সবগুলোর উত্তর দিচ্ছি। 7,000 নেতা কোনকে বহিষ্কার করা হয়েছে, তাই না? এখন বিএনপি তো পাওয়ারের নাই, আমি আমার নেতা যদি অপরাধ করলেন, পুলিশিং করার দায়িত্ব কার? সরকারের। সরকার পুলিশিং করবে না, কিন্তু দায় চাপাবে বিএনপি। কিন্তু উনি কিন্তু আরেকটা একটু বলেছেন যে পুলিশও বলছে যে আমার উপর না, আজকে উনি পুলিশের হত্যা একদম দেখলাম, আজকে কিন্তু একদম প্রথম আলোতে লিড নিউজ আসছে যে বিএনপির একজন নেতাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে। ঠিক আছে, ওইটার কথা উনি বলে নাই, উনি কিন্তু এটা পাশ কাটিয়ে গেছে। তার মানে পুলিশ হত্যা করলে ঠিক আছে, মানে সামহাও পুলিশ হত্যা করছে বা সবকিছু বিচারের আওতায় আসবে। নেতাকে তো পুলিশ হত্যা করছে না। না না না, কোনটা? আর আমি চট্টগ্রামের কথা বলছি, সেখানে অন্তকন্দল আছে কিন্তু বাই দ্য ওয়ে, এইটা অন্তকন্দল আছে। যাই হোক, সেটা অন্তকন্দল রিপোর্টে আছে, আমি বলছি কিনা আমি জানি না, সেটা অন্তকন্দল হইলে সেটা পুলিশিং হবে না কেন? যেটাই হোক, উনি ওনার কথাটাই হচ্ছে আমি 7,000 লোককে বহিষ্কার করলাম, বা যে জায়গায় যে ঘটনা ঘটতেছে, আপনি তো এই যে পুরান ঢাকার ঘটনাটা দেখলেন, ওইটা কিভাবে ভাইরাল করলো, তারপরে দেখা গেল যে ওখানে কেউই না, আসলে পুলিশিংই হয়নি। আচ্ছা যাই হোক, আমি মূল ইয়েতে আসি, সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি দেখেন আপনি তো ভেগ টার্ম ইউজ করতে পারেন না, ঠিক আছে? আমি বলতে পারি না যে অমুক অমুক অমুক, আমি স্পেসিফিক নাম বলবো, এটাই তো স্বাভাবিক। আমার যদি সেই সাহসটা থাকে, সৎ সাহস থাকে যে অমুক উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে, অমুক উপদেষ্টার মৃত্যু ছাড়া আপনার সেফ এক্সিট নাই, তাহলে তো আমাকে স্পষ্টভাবেই বলতে হবে। তো সেই ক্ষেত্রে তো রেজিওনা চৌধুরীর কথা সঠিকই আছে এই সেন্সে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখানে ঐকমত্য কমিশনের বিষয়টা নিয়ে বলতে হবে। দেখেন, ঐকমত্য কমিশনের একদম শেষ যে মিটিং হয়েছিল, সেইখানে যেসব বিষয় ঐকমত্য হয়েছিল, যেসব বিষয়ে কথা বলা হয়েছিল, তারপর থেকে কিন্তু এনসিপি এবং জামায়াতে ইসলামী টোটালি কিন্তু ইউটার্ন নিয়েছে। আপনি দেখবেন ওইসব বিষয়গুলো, অনেকগুলো বিষয় থেকেই ওরা ইউটার্ন নিয়েছে। আর উচ্চকক্ষে পিআরের বিষয়টা ছিল নোট অফ ডিসেন্ট সহ, রাইট? কিন্তু জামাতে ইসলামী নিয়ে আসলে নিম্নকক্ষে পিআর, এবং এই যে এইগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তখনকার সময় ঐকমত্য কমিশনের একটা প্রস্তাবনা ছিল যে পরবর্তী সংসদ 2 বছরে এটা বাস্তবায়ন করবে। এবং আপনি যত ধরনের সংবিধান বিশেষজ্ঞ দেখবেন, আপনি বড় বড় পত্রিকায় আজকেও অন্তত 2 জন সংবিধান বিশেষজ্ঞ লিখেছে যে একটা আপনার সংবিধান সংশোধনের লেজিটিমেসি দেওয়ার জন্য পরবর্তী সংসদটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার মানে আপনার প্রণিধানযোগ্য, এটা সবচেয়ে লেজিটিমেট।
তাছাড়া পরে বিএনপি কিন্তু ওদের চাপে আচ্ছা ঠিক আছে গণভোট আমরা মেনে নিলাম। এখন দেখেন কি শুরু হয়েছে, N+1 পদ্ধতি ওদের, মানে আপনি একটা মানবেন আরেকটা দাবি ওরা ছড়িয়ে দিবে। এখন হলো আমি গণভোট আপনার ইয়ের দিন করব না, আমি আগের দিন করব। যদিও এনসিপি ওইটা বলে নাই, জামাত বলতেছে যে আমরা গণভোট একদিন আগে করব, সরি ওই নির্বাচনের আগে করব, নির্বাচনের দিন করব না। এখানে দেখেন একটা হিউজ একটা খরচের বিষয় আছে, ইয়ের বিষয় আছে। আমাদের কিন্তু উপজেলা এবং স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু একই দিনে 3-4 ব্যালটে কিন্তু ভোট হয়। তাহলে গণভোট একই দিনে হয়তো সমস্যা কোথায়? কোনো ধরনের তো কোনো সমস্যা নাই। এটা হলো মেন্টালিটির সমস্যা। রাজনৈতিক দুষ্টামি যদি আপনি করতে চান অনেকভাবেই করতে পারেন আপনি, ঠিক আছে। আপনার হলে দেশে আপনার কোনো দেশের কোনো এফডিআই নেই, দেশে আপনার সমস্ত বিনিয়োগ বন্ধ, দেশের শুধু একটাই সবার চোখে সমস্যা, মানে জামায়াত এনসিপি সবার চোখে একটাই সমস্যা। কি সমস্যা? সংবিধানের সমস্যা, সংবিধানের সমস্যা, আর কোনো সমস্যা নেই। দেশের স্বাস্থ্য খাত নিয়ে ওদের কোনো আপনার মানে কোনো ধরনের বড় ধরনের কোনো আপনার ডেলিভারি নেই, শিক্ষা খাত নিয়ে বড় ধরনের কোনো ডেলিভারি নেই, আপনার মানে আপনার শিশুদের অধিকার নিয়ে বড় কোনো ডেলিভারি, মানবাধিকার নিয়ে ডেলিভারি নেই। সংবিধান হলেই সব হয়ে যাবে এই ধরনের একটা, হ্যাঁ, নারীদের অধিকার নিয়ে কোনো বড় ধরনের ডেলিভারি নেই। আছে ওনারা হয়তো 24 দফা দিয়েছেন বা 24 দফা দিয়েছেন, ওখানে কিছু প্রস্তাবনা ওনারা উল্লেখ করেছেন, কিন্তু ওনাদের যে ফ্রেশ ব্রেইন, সে ফ্রেশ ব্রেইন থেকে বড় আকারে অনেক কিছু আসা উচিত। আপনি দেখেন ক্যান্সার হসপিটালের 3টা মেশিন, ক্যান্সার শনাক্তকরণের 3টা মেশিন নষ্ট। তা আমার এই গরিব মানুষ আপনার চিকিৎসা পাবে কোথায়? এটা নিয়ে তাদের কোনো কথা আছে? আপনি কোথাও পাইছেন তাদের সরকার এটা নিয়ে কোনো কথা আছে? তাদের প্রধান কোনো কথা বলছে না? কোনো কথা হয়নি। আমি অন্তত শুনিনি। আমি যতটুকু শুনছি এই খবরটা এসেছে বণিক বার্তাতে, বণিক বার্তাতে খবরটা এসেছিল, কোনো ওনাদের দিক থেকে কোনো কথা আসে না যে এই ক্যান্সার হসপিটালে 3টা মেশিন নষ্ট। আমার এই স্বাস্থ্য খাত নিয়ে কথা বলা দরকার। এই জিনিসগুলো সামনে নির্বাচন, ওনাদের তো এখন শুধুমাত্র সংবিধান তো জীবনের একটা অংশ, সংবিধানই তো মেইন পার্ট না। ওনারা মনে করতেছে সংবিধান ঠিক থাকবে, বাদে সংবিধান তো ভালো ভালো জিনিস ছিলই, আগেও ছিল। আর বিএনপি দেখেন এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য, সংক্ষেপে সময় 1 মিনিট বলি। বিএনপি যে খুবই এই ব্যাপারে খুবই আপনার মানে উদারতার পরিচয় দিই, তার একটা প্রমাণ দিই। প্রথম দিন থেকে আজকে পর্যন্ত, আজকে স্টিল নাও মিটিং হচ্ছে, বিএনপির একটা টিমই কিন্তু সংবিধান সংস্কার কমিটিতে গিয়েছে। এনসিপি বলেন, জামায়াত বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দলকে পাঠিয়েছে। তার মানে তাদের উদারতার অনেক অভাব আছে। জাভেদ রাসিন গিয়েছে একবার আপনার ওই সারোয়ার তুষার গিয়েছে, আরেকবার অন্যজন গিয়েছে। কিন্তু বিএনপি কিন্তু সালাউদ্দিন আমাদের নেতৃত্বে গেছে। আপনার ওখানেও দেখবেন আব্দুল্লাহ তাহের গিয়েছে, হামিদুর রহমান আজাদ গিয়েছে। মানে তাদের হলো ঐক্যমত্য কমিশনের সাথে ইকো করাটাই হচ্ছে কথা। আর বিএনপি কিন্তু প্রস্তাবনা নতুন নিজের মতো করে দিয়েছে। আচ্ছা, আমি সিফাতকে শুনি এবার। না, আমি উত্তর দিয়ে শুরু করি। আমি হয়তো সময় পাবো কিনা জানি না। শেষমেশ আমার বক্তব্য সময় 3 মিনিট। আচ্ছা, যেমন উনি যেটা বলেছেন, সর্বশেষ যেটা বলেছেন, এটা উনি ভুল বলেছেন। সেটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বিভিন্ন জন লোক যায় না, আমাদের পক্ষ থেকে একটা টিমই সিলেক্ট করা আছে। আমাদের ওই টিমের নাম হচ্ছে সংস্কার সমন্বয় কমিটি। আমি নিজেও ওই টিমের একজন সদস্য। আমাদের সংস্কার সমন্বয় কমিটিতে 5 জন বিশিষ্ট, সারওয়ার তুষার আছেন, জাভেদ রাসিন আছেন, মনিরা শারমিন আছেন, সঙ্গে আছে আমি, আরমান হোসেন নামে আরেকজন আছেন। আমরা 5 জন। আপনি এই পুরো সংস্কার সমন্বয় কমিটির লোকজন, আরিফুল ইসলাম আদিবদ গেছেন, হ্যাঁ, উনি তো আলাদা হিসাব। না, দুটো আলাদা। আমি বলি একটা, আমি শেষ করতে দেন। সংস্কার সমন্বয় কমিটি হচ্ছে 5 জন, ওখান থেকে আমাদের 2 জন যায়, আর আরেকজন হচ্ছে আমাদের যে পিসি, যেটাকে বলে পলিটিক্যাল কাউন্সিল। পলিটিক্যাল কাউন্সিল থেকে যে কোনো সময় যে কোনো একজন রিপ্রেজেন্ট করে, তিনি হচ্ছে নেতা হিসেবে জানেন, রাজনৈতিক নেতা। বাট সংস্কারের এই পুরো বিষয়টা ডিল করে হচ্ছে আমাদের সংস্কার সমন্বয় কমিটি। ফলে উনি যেটা বলেছেন এটা ভুল বলেছেন। আর 2 নম্বর যেটা আপনি বলেছেন যে উনি যেটা বলেছেন যে আমরা মানবাধিকার নিয়ে কোনো প্রস্তাবনা নাই, বা নারী, আপনি নারীর কথাও বলেছেন, নারী নিয়ে আমাদের কোনো প্রস্তাবনা নাই। বরং আমি বলছি আমাদের মানবাধিকার এবং নারী ইস্যুতে যে প্রস্তাবনা আছে এটা বিএনপি নাই। যেমন নারী সংস্কার কমিশন ইস্যু, নারী সংস্কার কমিশন ইস্যুতে আমরাই একমাত্র যারা একটা পর্যালোচনা হাজির করে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা সম্পর্কে আমাদের নিজস্ব পর্যালোচনা। আমি আপনার কাছে জাস্ট আমি ওই আপনাদের নেতাদের এই বক্তব্য উপদেষ্টাদের, হ্যাঁ, সেটা আমি বলছি, সেটা আমার নোট ডাউন করা আছে। আমি সেটা আমার সময় না সেটা বলছি আমি। সো নারী সংস্কার কমিশন নিয়ে যে পর্যালোচনা আমরা দিয়েছি, সেটা এখন পর্যন্ত বিএনপি দিতে পারে নাই, জামাতও দিতে পারে নাই। মানবাধিকার কমিশন সম্পর্কে যেটা বলা হচ্ছে, মানবাধিকার কমিশন নিয়ে আমরাই প্রথম বলেছি যে মানবাধিকার কমিশনকে কোনোভাবে সরকারের আওতাভুক্ত করা যাবে না, রাদার এই আমরা যেটাকে বলেছি যে একটা সংবিধিবদ্ধ সংগঠন হিসেবে আলাদাভাবে এটা নিয়োগ প্রক্রিয়া দিতে হবে। এটা কিন্তু আমাদের প্রস্তাবনা, অন্য বিএনপি এখন এই প্রস্তাবনা দেয় নাই এবং একমত হয় নাই, বাই দ্য ওয়ে। এবার যদি আপনি বলেন যে আমাদের উপদেষ্টাদের প্রতি বলা হচ্ছে সেফ এক্সিট ইস্যুতে, সার্জিস আলম এই কথাটা বলেছেন, এটা ইটস অ্যান অ্যাওয়েকেনিং কল। বা নাহিদ ইসলাম, আপনি জানেন পলিটিক্স ইজ আ ম্যাটার অফ রেটরিক। পলিটিক্স মানে এই না যে আপনি এই অমুক, এটা পুলিশের কাজ, এটা পলিটিক্সের কাজ না, এটা রেটরিকের কাজ। আমরা অ্যাওয়েকেনিং কল দিলাম। যারা যারা মনে করছে যে আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোনো কারো একজনের হাত ধরে মোটামুটি তারা একটা সেফ এক্সিট নিতে
পারবে বা একটা কোনোভাবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি স্টাইলে চলে যেতে পারবে, এটা তাদের ভুল। কারণ আওয়ামী লীগ আমাদের সবাইকে শত্রু মনে করে এবং আমরা যারা অভ্যুত্থানের উপদেষ্টা আছেন তাদেরকে মনে করে শত্রু। তারা যদি বিদেশে যায়, এই শফিক ভাই গিয়েছেন না, শফিক ভাইয়ের মেয়েকে নিয়ে কি অজস্র মানে অশ্লীল অমর্যাদাকর মন্তব্য হয়েছে আমরা দেখেছি না। তো ফলে এইটার কোনো আসলে সুযোগ নাই। আর উচ্চকক্ষে যে পিয়ারের কথা বলা হচ্ছে, আমরা স্পষ্ট বলেছি যে উচ্চকক্ষে পিয়ার কেন দরকার, তার কারণ হচ্ছে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আসছে সেগুলোকে যদি আপনি ব্রুট মেজরিটির হাতে ছেড়ে দেন, তাহলে উচ্চকক্ষেও ব্রুট মেজরিটি, এখানেও আপনার ব্রুট মেজরিটি, তো একই কথা, যে লাও সেই কদু, সেখানে গিয়ে তো আমার দরকার নেই। আবার তাহলে রাষ্ট্র কেন আবার নতুন করে 100 জন সংসদ সদস্য পালবে? তার রাষ্ট্রের টাকা এখানে 100 জন লালিত পালিত হবে। আর যেটা পরবর্তী সংসদের কথা উনি বললেন যে পরবর্তী সংসদে সে সংবিধান সংশোধন করবে, এটা পারবে না। কেন পারবে না? কিছুক্ষণ আগে আমি খুব স্পষ্টভাবে বলেছি, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কারণে পারবে না। কারণ পরবর্তী সংসদ যে সংবিধানের যেসব জায়গাগুলোতে হাত দিতে যাবে, যেগুলো ঐক্যমত কমিশনে বিএনপিও রাজি হয়েছে, যেমন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি 7 বি, আর্টিকেল 7 বি, অনুচ্ছেদ 70, এগুলো যদি পরিবর্তন করতে যায়, এগুলোকে তো বেসিক স্ট্রাকচারে আওতাভুক্ত করা হয়েছে, এগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন? পারবেন না। না না, এটা আমার কথা না, অধ্যাপক রিদওয়ানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, আপনার আইন অনুষদের, উনি বলেছেন আজকে প্রথম আলোতে লিখছেন এই কথা। আপনার হোসেন জিল্লুর রহমান তো একটা, হোসেন জিল্লুর রহমান, ওটা আমার কথা না, ওটা ওনার কথা, মানে আমি ওনার থেকে নিয়ে এটা বলেছি। সংসদ করতে পারবে, সংশোধিত করবে, কিন্তু সংসদের তো একটা কনস্টিটিউয়েন্ট রোল লাগবে। এবং 1991 সালে কিন্তু এটা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, গণভোট ছিল, গণভোট হয়েছিল। ইস্যুটা হচ্ছে বিএনপি এটাকে ধরতে চাচ্ছে যে সংসদ দিয়ে করে ফেলতে পারবে। সংসদ দিয়ে, পার্লামেন্ট দিয়ে আপনি কনস্টিটিউশনে হাত দিতে পারবেন না, এটা আওয়ামী লীগ করে গেছে। আওয়ামী লীগ এমন ভাবে কনস্টিটিউশনটাকে ফ্রেম করেছে যে এখন আপনি কনস্টিটিউশনের মৌলিক জায়গায় হাত দিতে গেলেই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন দিয়ে ধ্বংস করে দিবে। একটা জিনিস বলে, দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, এটা প্রস্তাবনার মধ্যে বিএনপি প্রথম দিয়েছে 2023 সালে, সেটা ওকে আমি কেউই বলে নাই এটার সাথে ইস্যু না। আমি বললাম কনস্টিটিউশন, কারণ বিএনপি দেশকে যতটুকু ভালোবাসে, কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে আপনি পার্লামেন্ট দিয়ে পারবেন না। ইউ নিড টু হ্যাভ আ কনস্টিটিউয়েন্ট পাওয়ার উইদিন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টকে আপনি কনস্টিটিউশন পাওয়ার দিতে হবে এবং গণভোটে এই কারণে যাওয়া লাগতেছে। গণভোট তো বিএনপি রাজি হয়েছে, ধন্যবাদ সালাউদ্দিন রায়হান এবং সালাউদ্দিন সিফাত, আমাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।